সবাইকে আবারও স্বাগতম রিদিতা শেহরিনের গল্প আড্ডায়। আজকে যে গল্পটি পড়ব সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, নাম মায়া। শুরু হচ্ছে মায়া। 2 বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে। আজকাল সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে, কবে এলাম? বগুলা থেকে রাস্তা চলে গেছে সিদ্রানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে দুঃখ নেই। দুঃখ এই যে অবিচারে চাকরিটা গেল। ঘি আমি চুরি করিনি, কে করেছে আমি তাও জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজের ডাঙা পার হতে হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে, জোয়ান বয়স। হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখেই পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলুম। জলের অনেক পানা শেওলা সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলুম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। ঠান্ডা জলে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। শরীর ঠান্ডা হলো বটে, কিন্তু এদিকে তো পেট জ্বলছে খিদে। এ সময় কি কোনো বনের ফলও নেই? চোখে তো পড়ে না। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখে দাঁড়িয়ে পড়লুম। তিনি আমাকে দেখে বললেন, বাড়ি কোথায় হে? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায় তিনি কি সে সন্ধান দিতে পারেন? বৃদ্ধ লোকটি বললে, রোসো, আগে নিয়ে নি, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকলো। বলল, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু এখানে আমি থাকিনি। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার করে আসি, বাড়ি দেখাশুনো করে যাই। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতেই চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ। 12 ভূতে খায়। তা তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। তো কি কাজ করবে? আমি তো জানি রাঁধুনির কাজ। তা যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনেই খাই। বেশ। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হয়ে উঠল। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তক্ষুনি। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর
আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলুম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা আর তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে হঠাৎ শিয়ালের ডাক শুরু হলো। আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই যাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি কাছাকাছি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মাঝে উঁকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় দেখে বললে, চা করতে জানো? একটু চা করো দেখি, আর চিড়ে ভাজো। তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে বেশ খাওয়া যাবে। সন্ধ্যের পর বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘিও আছে, আলু ভাতে ব্যাস। যথা আজ্ঞা। তোমার জন্য ঝিঙের একটা তরকারিও করে নিও। ওই তো ঝিঙে আছে রান্নাঘরের পেছনে। আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। ও হ্যাঁ, আরেকটা কথা, রান্নাঘরে কিন্তু সর্বদা আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, উপরে নিচে বোধহয় 14-15 খানা ঘর। এছাড়াও আছে টানা বারান্দা। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ও মুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও মুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে। তারপর ঘুরে রান্নাঘরের পেছনে দিকে যেতে হবে। বাইরে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, মানে যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙেগুলো তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বৌমতোকে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম। তারপর পেছনে ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে আসবার সময় আরো একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আরেকজনকে তুলছিল আমার সাথে। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই তো রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকটায়। পুরুষ মানুষ? না না, একটি বউ। আচমকাই নিবারণ চক্রবর্তীর মুখখানা কেমন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি দেখি। আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণ বললে, কই তোমার বউ কই? ওই তো ও দিকটাতেই ছিল, ওই ঝোপটার কাছে। যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্যই হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বৌঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে,
তাতে এত খাপ্পা হবার কি আছে তাই ভেবে পাই। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম না, কেন নাওনি? আমি বুঝলুম না, তাতে দোষটা কি হলো? পুরোটা একটু খিটখিটে ধরনের। বিনা আলোতেই যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে কি এমন দোষটা করেছি আমি? বুড়ো বললে, না, সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে। কিন্তু কেন? তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমার চেয়ে, আমার 63। তাই যা বলি কান পেতে শোনো। আজ্ঞে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এই এত রাতে? বাবা, কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে, বললুম আমি। ও হ্যাঁ, না, ঠিক, আমি বটে। তা আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতুম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ভাত, ডাল, ঝিঙে ভাজা রান্না করলুম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা দিল কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতো, আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোকা ভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাবো, দেখাশুনো করো, কোনো ভাবনা নেই। তবে হ্যাঁ, একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশুনো যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। আরে গাছের ফল ফুলুরি তো তুমিই খাবে, আর এই যে 2টো ঘর খোলা রইল তোমার জন্য। বুড়ো তো চলে গেল, কিন্তু আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় 2খানা ঘর আমার নিজের ব্যবহারের জন্য। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক এসব তো আছেই। বাড়িতেই কুয়ো, জলের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গেছে বুড়ো। প্রায় 1/2 সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরুলাম। বাপরে বাপ, কি ঘন জঙ্গল গাঁখানার ভেতরে। আর এদের যেখানে বাড়ি, তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? বন ভেঙে সুড়ি পথ ধরে আধা মাইল যাবার পর একজন লোকের সাথে দেখা। সেও তেল কিনতে যাচ্ছে।
আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? ওই দেখাশুনো করি, কালই এসেছে। তা ও বাড়িতে তো থাকতে পারবে না। কেন? এই বলে দিলুম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তাতে অন্য লোক। ওর বাড়ির ছেলে বউরা কোশমিন কালেও বাড়িতে আসে না। তা কেন? কি জানি, তবে ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছুই না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কেমন যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর চেহারা কেন ওটার? না না, কিছু না, ওই লোকটাই আমার মন খারাপ করবার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন তো আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। আরে গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার? তাছাড়া চক্রবর্তী বুড়ো তো বলেই দিয়েছে, কত লোকে কত কথা বলবে, কারোর কথায় কান দেওয়া যাবে না। কিছু না কিছু না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল, তাই হবে। অনেকদিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনোই ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, ব্যাস মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গেতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারোরই কিছু বলার নেই আমাকে, যা খুশি তাই করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম। তখনও জল পড়ছে সমানে, মোটা ধারায়। উপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। তবে এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা অকস্মাৎ বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়ায় জল রেখে গিয়েছিল উপরের বারান্দাতে। সেই কলসি কোনোভাবে উল্টে পড়ে থাকবে হয়তো। নিশ্চয়ই তাই। তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়ছে আমার বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘোরে ভাবছি, কোনো সুগন্ধওয়ালা ফুল বাড়ির কাছাকাছি তো দেখিনি।
তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানালার সামনে দিয়ে একটা বউ চলে গেল না, রোয়াক বে? হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার কথা নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে গিয়ে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা অনেকখানি কম, যেন ওই বউটি এতক্ষণ এই সুবাস ছড়িয়ে গেল। না, এ ঠিক কোনো ফুলের সুবাসও নয়। কিসের যে সুবাস তাও আমার মাথায় আসছে না। কেন একরকম কেমন যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও, কে একটি বউ রোয়াক বে খানিক আগে চলে গেছিল, সে ছড়িয়ে গেছে তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে নেই তো, গেল কোথায়? সে রাত্রে এই পর্যন্তই। কিছুক্ষণ পর ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লুম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে এবার ভালো করে মন দিল। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারির আবাদ করব সে আলোচনায় করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড় নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এই এত কষ্ট হতো না। কথা বলবার মতো একটা লোকও নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, একেবারে খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে ভীষণ হাসির শব্দে। ভাত টাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখি কিছুই না। দরজা যেমন বন্ধ, উপরের ঘরের সারবন্দি জানালাও তেমনি বন্ধ। হাসির লহরও তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপারখানা কিরকম হলো? কোনো বদমাশ লোকের দল কি উপরে আড্ডা বেঁধেছে? উপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে তেমনি কুলুপ ঝুলছে। ভয় আমার হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কারই থাকে না। তবে এই একই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞানী হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো এসে। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিলাম। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম উপরের ঘরের কোনো শব্দ আসে কিনা। সূচ পড়বার শব্দ পেলাম না। খেয়ে দেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে পড়েছি। ঘুমের মধ্যে শুনছি যেমনটা বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে হয়, লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়, তেমনটা। হয়তো সবটাই মনের ভুল, হয়তো নয়। এরপরে 9 দিন আর কোনো কিছুই ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো
মানুষ তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজেই নিজের মনকে বোঝালুম ওসব কিছু না। কি শুনতে কি শুনেছি, সে বউ দেখাও চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এ কদিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই ঘুমোই, কাজকর্ম বিশেষ কিছু নেই। কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমায়। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে বিশেষ ভালোবাসিনি। কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গেছে, শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলোকে বাঁচিয়ে অবশ্য, ওখানটাতে মানের চারা পুঁতবো। আর একটা চাল কুমড়োর এঁটোলতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নেড়েন, শাবল সব মজুদ। ঘরের কোণে একটা হাত কোদাল স্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধা ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। ঠিক সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জন 50 একসঙ্গে যেন হৈ হৈ রই রই করে উঠল। সব দরজা জানলা একটা ঝাপটা লেগে ঝড়ের মতো একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে রেখে আমি উপর দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা জানালা দরজার কপাটও তো খুলেনি দোতলার, সব যেমন তেমনি আছে। ব্যাপারখানা কি? বাড়িটার কি মৃগীরোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এসব তো ভুল হবার কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। আবার সেই বউটিও ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। তক্ষুনি দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে। এখন সেখানেও কেউ নেই। সেদিনই রাত্রেবেলা আরেক ঘটনা ঘটল, ভারী মজার ব্যাপার বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের একটা শব্দে তন্দ্রা গেল ছুটে। যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম, যেন একই লোক 50টি হয়েছে। বহু আরশিতে যেন একটা মুখই দেখছি, এমন মনে হয় প্রথমটায়। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটি লোক আছে। সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করলে। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে তারা এলো আর গেল,
আর তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। আমার অস্তিত্ব সম্বন্ধে ওরা আদৌ সচেতন নয়। ওদের সেই বিকট হুঙ্কার আর প্রচন্ড ভৈরব নৃত্যে আমি জ্ঞানশূন্য হয়ে গেলুম। যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে বিছানায় পড়েছে। সে ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধো অচেতন ভাবে জানালার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলুম। কতক্ষণ পরে জানি নে, কিন্তু ধীরে ধীরে ভোর হয়ে এলো। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের তেমন কোনো ব্যাঘাত ঘটেনি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ বোধ হয়, ঠিক তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে ওসব স্বপ্ন দেখেছি বুঝি? তা তাই যদি হয়, তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে ফুলের সুবাস যে পেয়েছি তা কোথা থেকে এলো? সে বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। তা তো ভুল হতে পারে না। সে গন্ধ এখনো আমার নাকে লেগে আছে। কিংবা কে জানে, কোনো অজানা বনফুলের গন্ধই বোধ হয়। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, তা আছো কিরকম? কিছু দেখেছো শুনেছ নাকি? না তো। শোনোনি? না। খুব বেঁচে গিয়েছো। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তেই চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়ত। দুটি লোকের এরকম হয়েছে এই পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতের লোককে পাগল করে দেয়। তাদের আর কাণ্ডজ্ঞান থাকে না। না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়েই যেতে চায় না। তা বাপু, তুমি তো দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত কি আমারও হলো নাকি? কিন্তু বাড়ির ত্রিসীমানায় পা না পড়তেই আমারও মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি। এই ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে। তা চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনে রাতে ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যাইনে বাড়ি ছেড়ে। শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেফরিনের সাথেই থাকবেন।